এখানে অনেকেই স্যারের সঙ্গে অনেক ঘনিষ্ঠভাবে কাজ করেছে, কিন্তু আমাকে স্যার যতটা আদর করতো আমার মনে হয় না আর কেউ সেটা পেয়েছে। স্যার মৃত্যুর আগে পর্যন্ত আমাকে প্রতিটা রোজার ঈদে আমাকে গিফট পাঠিয়েছে। আমার সঙ্গে যোগাযোগ ছিল না বহুদিন, তাও আমার ঠিকানা খুঁজে খুঁজে আমি গ্রামে চলে গেছি, সে গ্রামের ঠিকানা আমার গিফট পৌঁছে গেছে। আমি স্যারের অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার ছিলাম ময়মনসিংহ মেডিকেল কলেজ। সেখান থেকেই স্যারের সঙ্গে যোগাযোগ, সেটা 1988 সালের কথা। এরপর উনি চলে আসলেন হেপাটোলজি বিভাগ প্রতিষ্ঠার জন্য তৎকালীন পিজি হাসপাতালে। আমরা এসিপিএস মেডিসিন কোর্সের জন্য আসলাম, তখন ক্লাস হতো, তখন যোগাযোগ হতো। এরপর আমি মাঝখানে বিভিন্ন চাকরির সুবাদে বিভিন্ন জায়গায় থাকলাম এবং এক পর্যায়ে চেস্ট ডিজিজে এমডি করার জন্য ভর্তি হয়ে গেলাম। অনেকটা স্যারকে পাশ কাটিয়ে, কারণ আমি জানি যে স্যারকে বলে রাজি হবে না। আমার কেন জানি ওই দিকটা ভালো লেগে গেল। আমি ভর্তি হয়ে গেলাম, ফার্স্ট পার্ট পাস করলাম, সেকেন্ড পার্ট পাস করলাম। সেকেন্ড পার্ট পরীক্ষার দিন মেডিসিনের যার এক্সামিনার হওয়ার কথা ছিল তাহির স্যার অসুস্থ, তার বিকল্প হিসেবে মবিন খান স্যারকে নেওয়া হলো ওই দিন। এবং ওই দিন উনি জানতে পারলেন যে আমি চেস্ট ডিজিজে ঢুকে গেছি। আমাকে বললেন যে পরীক্ষা শেষ করে আমার সাথে দেখা করবা। আমি গেলাম, আমি কিন্তু সেকেন্ড পার্ট পাস করে গেছি চেস্ট ডিজিজে। এরপরে অনেক ঘটনা, শুধু এটুকুই বলি যে উনি ব্যক্তিগতভাবে মিনিস্ট্রিতে অনেকবার দৌড়াদৌড়ি করে, এটা মনে হয় বাংলাদেশের আর এক্সাম্পল আছে কিনা আমার জানা নাই, আমার কোর্সটাকে এমডি চেস্ট ডিজিজ থেকে কনভার্ট করে এমডি হেপাটোলজিতে করে দিলেন উনি, এবং আমি থার্ড পার্টে এমডি হেপাটোলজিতে ঢুকে গেলাম। মানে বলে না যে আল্লাহ যদি না চায় তাহলে হয় না। আমার হয়তো ডেস্টিনি সেটাই ছিল এবং আমি হেপাটোলজিস্ট হয়ে গেলাম। আমরা প্রথম, আমি আর প্রফেসর আবু সাইদ চিটাগাঙে আছেন, এই দুইজন কোর্সে ঢুকেছিলাম এমনি হেপাটোলজি। দুইজনই ফার্স্ট ব্যাচের, পাস করে গেলাম। এরপর আরেকটা ছোট্ট ঘটনা, সম্ভবত কেউ জানে না, তখন অনেক কাঠখড় পুড়িয়ে উনি একটা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্ট ক্রিয়েট করেছিলেন হেপাটোলজি ডিপার্টমেন্টে আমার জন্য। স্যারের এটা একটা খুব দুঃখ ছিল যে আমি সেই পোস্টে আসিনি। আমি স্যার আমাকে না জানিয়ে অফিস থেকে ফর্ম কিনে আমাকে শুধু বললো যে তুমি সই করো, আমি জমা দিয়ে দিচ্ছি। আমি সই করেছিলাম, কিন্তু আমি আর ইন্টারভিউতে আসিনি। সম্ভবত সেই পোস্টে এখনকার ভিসি শাহিনুল আলম জয়েন করেছিল। তো আসেনি সেটা স্যারের প্রতি অশ্রদ্ধা বা ইয়ের জন্য না, এটা আমার ব্যক্তিগত একটা ইয়ে ছিল যে আমি নিজে একটু শান্তিপ্রিয় মানুষ। আমি এই বিএসএমএমের মতো
কাজ ঘন পরিবেশে থেকে আমার ভালো লাগতো না, সেই জন্য আমি আসিনি। আমি একটু ফ্রি নিজের মতো করে থাকতে চেয়েছিলাম। স্যারকে আমার মনে হয় এখানে অনেকেই স্যারের সঙ্গে অনেক ঘনিষ্ঠভাবে কাজ করেছে, কিন্তু আমাকে স্যার যতটা আদর করতো আমার মনে হয় না আর কেউ সেটা পেয়েছে। স্যার মৃত্যুর আগে পর্যন্ত আমাকে প্রতিটা রোজার ঈদে আমাকে গিফট পাঠিয়েছে। আমার সঙ্গে যোগাযোগ ছিল না বহুদিন, তাও আমার ঠিকানা খুঁজে খুঁজে আমি গ্রামে চলে গেছি, সে গ্রামের ঠিকানা আমার গিফট পৌঁছে গেছে। 88 সাল থেকে 2024 আমাকে স্যার ছাড়েনি। অনেক সময় আমি বিরক্ত হয়ে গেছি যে স্যার আমাকে এত কেন করে। স্যারের কাছ থেকে আমরা সবাই যেটা বললো যে নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা, এইগুলা আমরা শিখেছি। এগুলা কখনোই একজন মানুষের জন্য যা যা দরকার, অনেক সমালোচনা আছে স্যারের আমরা জানি, কিন্তু একজন শিক্ষক হিসেবে, একজন অর্গানাইজার হিসেবে আমার মনে হয় না স্যারের সমকক্ষ লোক বাংলাদেশে খুব বেশি আছে। আমরা আন্তর্জাতিক সম্মেলন যে কটা করেছি, বাংলাদেশে আন্তর্জাতিক মানের সম্মেলন মমিন খান স্যারের হাত দিয়েই প্রথম শুরু হয়েছে, এটা কেউ অস্বীকার করতে পারবে না। এখন অনেক ভালো ভালো প্রোগ্রাম হচ্ছে, কিন্তু সেই 1992-94 সালে যখন হেপাটোলজির কনফারেন্স শুরু হয়, আন্তর্জাতিক কনফারেন্স দ্বিবার্ষিক, তখন যে স্ট্যান্ডার্ডে আমরা করেছি এবং প্রতিটা বিদেশি স্পিকার এক বাক্যে স্বীকার করেছে যে বাংলাদেশে এরকম কনফারেন্স হতে পারে আমরা কল্পনা করি নাই। তো সেটা হয়েছে একমাত্র স্যারের দিক নির্দেশনার কারণে। কারণ স্যার 2 বছর পর পর প্রোগ্রাম হবে আমরা জানি, কিন্তু একটা প্রোগ্রাম শেষ হওয়ার পরের দিন থেকেই 2 বছর পরের প্রোগ্রামের প্রিপারেশন শুরু হয়ে যেত একদম দ্য নেক্সট ডে। কাকে স্পিকার করা হবে, কোথায় হবে, বুকিং, কারা কারা ইনভলভ থাকবে, সব স্যারের মাথার থেকে প্ল্যান হয়ে চলে আসতো এবং এটা আমরা 2 বছর ধরে এক্সিকিউট করতাম। তো সেইগুলা শিক্ষা আমার মনে হয় আমরা পেয়েছি এবং সেটা কাজে লাগাবো। স্যার আমাদের মাঝে নেই, আমি তো প্রতি মুহূর্তেই মনে করি, কারণ আমি যতটুকু প্রফেশনালি হয়েছি সেটা স্যারের জন্যই। স্যারের প্রত্যক্ষ পরোক্ষ সহযোগিতা এবং দোয়া ছিল। মানুষ হিসেবে আমি এখন প্রফেশনালি একটু দূরে চলে গেছি, আমি গ্রামে থাকি, একটা বাচ্চাদের একটা স্কুল চালাই। স্যার কিন্তু তাকে আমি নেওয়ার সুযোগ পাই নাই, স্যার শেষের দিকে অসুস্থ হয়ে যাওয়াতে যেতেও পারেননি, কিন্তু সব সময় খোঁজ রাখতেন এবং যতটুকু সম্ভব আমাকে সহযোগিতা করেছেন, আর্থিক, মানসিক, নৈতিক সব দিক থেকে।